এরপর সবকিছু ঠিকঠাক চলছিল। ছোট ছোট কারণে আম্মু বকা দিলে মেনে নিতাম। আব্বু বলতো তোমার মায়ের রাগ বেশি, তাই এমন করে একটু মানিয়ে নিও। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বান্ধবীরা অনেকেই প্রেম করতো, আমাকেও তারা অনেক জোরাজোরি করতো প্রেম করার জন্য, কিন্তু আমার এত সাহস হতো না। তার মধ্যে আমি দেখতেও ওদের মতো এত সুন্দর না। এভাবেই দিন যেতে থাকলো। আমি আর আমার বান্ধবী যে রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম সেখানে একটা ছেলে প্রায় বসে থাকতো। আমরা দুজনে আসতাম, ছেলেটাও আমাদের দিকে তাকাতো। আমার বান্ধবী বলতো ছেলেটা হয়তো তাকে পছন্দ করে, এজন্য ওর দিকে দেখে কিন্তু বলতে পারে না। আমাকে বললো বান্ধবী ওই ছেলেটার নাম্বার এনে দে না। আমি বললাম না বাবা আমি পারবো না, তোর দরকার তুই যা। ও অনেক জিদ করার পরে আমি রাজি হলাম। আমি ছেলেটার নাম্বার নিয়ে আমার বান্ধবীকে দিলাম। ওরা রোজ কথা বলতো, আর স্কুল থেকে বাড়ি আসার সময় ওই ছেলেটা আমাদের দিকে তাকিয়ে থাকতো, দেখতো। আমি জানতাম না আমার বান্ধবী বা ওই ছেলেটা কি কথা বলতো, কখনো শুনতেও চাইতাম না। একদিন হঠাৎ করে ছেলেটা আমাকে প্রপোজ করে ফেলে। আমি আর আমার বান্ধবী পুরাই অবাক হয়ে যায়। আমি বললাম ভাইয়া আপনার ভুল হচ্ছে, এই কথাটা আমার বান্ধবীকে বলা উচিত, আমাকে নয়। আপনি তো ওর সাথে কথা বলেন, তাহলে এখন কেন আমায় প্রেমের প্রস্তাব দিচ্ছেন? আপনার ক্যারেক্টারে সমস্যা আছে। তখন ছেলেটা বললো আমি তো রোজ তোমার সাথে কথা বলি, তাহলে আমি কেন তোমার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিব? আর তুমি তো আমার কাছ থেকে নাম্বার নিছিলা। আমি ছেলেটার সাথে কথা বলতাম না, কারণ আমার ভয় লাগতো বাসায় জানাজানি হয়ে গেলে আবার ঝামেলা তৈরি হবে। আমি যতটা সম্ভব এড়িয়ে চলতাম। তারপরও ছেলেটা কিছুতেই আমার পেছন ছাড়ছিল না। আমার সাথে কথা বলার জন্য প্রায় আমার বান্ধবীকে ফোন দিত। একদিন আমার বান্ধবী ছেলেটার সাথে কথা বলার জন্য জোর করলে আমি কথা বলতে রাজি হই। তখন সে আমায় বলল আমি তার সাথে রিলেশন করতে চাই কিনা। আমি বলছি না, সে শুধু বন্ধুর মতো থাকতে চায় না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি যখন চাইবো তখন কথা বলবো, আমাকে শুধু শুধু বিরক্ত করা যাবে না। ছেলেটা তাতেই রাজি হলো। আমি অনেকদিন পরপর একটু একটু কথা বলতাম। এর মধ্যে আমার বান্ধবীর সাথে আমার একটা ছোট কারণে ঝামেলা হয়েছিল, যার কারণে ও আমার আম্মুর কাছে এসে সবকিছু বলে দেয়। সবকিছু শুনে আম্মু আমাকে অনেক অনেক বকা দেয়, গায়ে হাত তুলে। আমি বলি ভুল করছি আম্মু, আর করব না। আমি ছেলেটাকে বারণ করে দেব, সে আর আসবে না। এরপর থেকে আমি ছেলেটার সাথে আর কথা বলতাম না। সামনে ছিল জিএসসি পরীক্ষা, পড়াশোনায় মনোযোগ দিলাম যথারীতি। আমিও A+ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলাম। সেদিন আব্বু ভীষণ খুশি হয়েছিল, কিন্তু আমার আম্মু খুশি হলো না। বললো প্রেম করা মেয়েরা ভালো রেজাল্ট করতে পারে না, গোল্ডেন পাওয়ার কথা ছিল, A+ কেন আসলো? আমি ছেলেটার সাথে কথা বলি না 3 বছর। একদিন হঠাৎ তার সাথে দেখা, তখন কেন জানি না মনের অজান্তে ভালো লাগা কাজ করছিল। সে জিজ্ঞেস করছিল আমি ভালো আছি কিনা, আর বলছিল আমি কেন হঠাৎ করে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। অনেক জোরাজোরি করলে কথা বলার জন্য, কিন্তু আমি কিছু বলি নাই। সপ্তাহখানেক চললো এভাবে। তারপরে একদিন তাকে বললাম কি কারণে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। সে বলল আমি নাকি তার জীবনে প্রথম ছিলাম, তাই সে আমাকে কখনো ভুলতে পারবে না। আরো অনেক ইমোশনাল কথাবার্তা বলল। এটা বলল যে তার বাবা মারা গেছে আজ 2 বছর। সে অনেক কষ্ট করে নিজের পড়াশোনা চালাচ্ছে, সাথে সংসার দেখাশোনা করছে। ওর সংসারে ওর মা আর 2 বোন আছে, যাদের বিয়ে হয়ে গেছে। আমার ভীষণ খারাপ লাগলো। বাবা ছাড়া একজন ছেলের পৃথিবী কেমন হতে পারে কিছুটা অনুভব করার চেষ্টা করলাম। এভাবে আবার একটু একটু করে কথা বলতাম। মনে মনে ভাবতাম ওর বাবা নাই, তাই ও কত অসহায়, আর আমার সবাই আছে, তারপরও আমাকে কেউ বুঝতে চায় না। আমার ছোট বোন বড় হতে লাগলো, ওকে সবাই অনেক ভালোবাসতো। ওকে জন্মদিনে পোশাক কিনে দিত, সব বসন্তে ওকে পোশাক কিনে দিত। আর আমাকে ঈদ ছাড়া অন্য কোনো সময় আমাকে পোশাক আশাক কিনে দিত না। বিলাসিতার জিনিস আমাকে দিতই না। এমন না তাদের সামর্থ্য ছিল না, ইচ্ছে করেই দিত না। কিছু চাইলেও বলতো ছোট বোনের লাগবে, তোমার এত কিছুর দরকার কেন হয়? আব্বু যদি নিজে থেকে কিছু নিয়ে দিত তাহলে আম্মু আব্বুর সাথে রাগারাগি করতো। আমাদের বাড়ি থেকে নৌকা পার হয়ে কিছুটা পথ হেঁটে তারপরে স্কুলে যেতে হতো। নৌকা পার হওয়ার ভাড়া ছিল 2 টাকা 2 টাকা 4 টাকা যেতে আসতে। সবসময় আম্মু টাকা আমাকে হিসেব করেই দিত। কখনো যদি 5 টাকা দিত, পরবর্তীতে 1 টাকাও ফেরত নিয়ে নিত। প্রতিদিন স্কুলে যায় আম্মু বাসা থেকে টিফিন বানিয়ে দিত। আমাদের স্কুলেও প্রতিদিন টিফিন দিত, কিন্তু সেই টিফিন আমি খেতাম না। আম্মু যেটা বানিয়ে দিত সেটাই খেতাম। আর আমার স্কুল থেকে যে টিফিনটা দিত সেটা আমি সবসময় ছোট বোনের জন্য নিয়ে আসতাম। ওটা আমার ছোট বোনের জন্য বরাদ্দ। আমি বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছি কিনা এটাই ছিল তার প্রমাণ। যেদিন টিফিন নিয়ে আসতাম সেদিন আম্মু বুঝতেই পারতো আমি সত্যি স্কুলে গেছিলাম। আর যদি কোনো কারণে আমার ক্ষুধা লাগার কারণে খেয়ে ফেলতাম, সেদিন বাসায় তুলকালাম শুরু হয়ে যেত। আম্মু ভাবতো যে আমি হয়তো স্কুলে যাইনি, অন্য কোথাও গেছিলাম, কিন্তু আমি কখনো এমনটা করিনি, কারণ আমার কাছে পড়ালেখার প্রায়োরিটি ছিল সবার আগে। অকারণে আম্মু সব সময় আমাকে সন্দেহ করতো। ভালো কথার মাঝখানেও সব সময় আমাকে ছোট করে কথা বলতো। নিজেকে এমন মনে হতো আমি হয়তো অনেক বড় পাপ করেছিলাম, কিন্তু আমি তো সেরকম কিছুই করিনি। আমি ওই ছেলেটার সাথে রোজ কথা বলতাম না, হাই হলো এটুকুই বলতাম। আমার বন্ধু বান্ধবী কেউই জানতো না আমি তার সাথে কথা বলতাম। তার সাথে তেমন কোনো কথাও বলতাম না, হাই হ্যালো এইটুকু। তারপর আম্মু আমাকে অনেক বেশি সন্দেহ করতো। আমার ফুফাতো ভাই চাচাতো ভাই কারোর সাথে কথা বলতে পারতাম না। আম্মু অনেক সন্দেহ করতো, হোক সেটা আমার ছোট বড় যার সাথেই কথা বলতাম। কোনো ছেলের সাথে কথা বলা আম্মু একদমই পছন্দ করতো না। আমার আম্মুর কয়েকটা ভাইস্তা ছিল যারা নাকি ঈদের ছুটিতে বেড়াতে আসতো, তাদের সাথে কথা বললো আম্মু অনেক রাগ করতো। অথচ আমার আম্মু নানু বাড়িতে গেলে তার স্কুল লাইফের বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে দেখা করতে যায়।
যায় তাতে আমার আম্মুর কোনো সমস্যা নাই। আমি একটা সময় বলেই ফেললাম, তুমি ছেলেদের সাথে কথা বলে সমস্যা নেই, আমি একটু হাই হ্যালো বললে অনেক সমস্যা হয়ে যায়। যাই হোক, একটা সময় পরবর্তীতে ভাবতাম হয়তো বা আম্মু আমার ভালোর জন্যই বলে। সব সময় আমার আম্মুর মুখে তার প্রাক্তনদের নিয়ে প্রশংসা, অথচ আমার আব্বুকে নিয়ে কখনোই কোনো প্রশংসা করে না। এটা আমি মানতে পারি না। সব সময় আমার আব্বুকে অনেক ছোট চোখে দেখে, কিছু হলেই বলে নানু বাড়ি চলে যাবে। এত কিছুই যখন করবে তাহলে আমার আব্বুর সাথে বিয়ে কেন বসছিল? আমার আব্বু কিন্তু সবকিছুই শুনে কিন্তু কিছু বলে না। এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি, কোন কথা ভালো কোন কথা খারাপ এখন তো আমি সবই বুঝি। যাই হোক, আমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করি। আব্বুকে বলেছিলাম আমার একটা ভালো টিউশনি কোচিং দরকার, যাতে আমি ভালো পড়াশোনা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি। আমি তো বলেছি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবো আমি করব, তুমি শুধু পড়াশোনা করে যাও। এতেও ছিল আমার আম্মুর আপত্তি, এত টাকা কেন খরচ করবে, এত টাকা খরচ করতে হবে কেন? আমি দেখতে সুন্দর ছিলাম না বলে আম্মু আমাকে সবসময় ছোট করে কথা বলতো। বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম আমি হয়তোবা তাদের সৎ মেয়ের মতো, কারণ আমার নিজের মা আমার বোনকে সব সময় মাথায় করে রাখতো। তার যখন যা কিছু প্রয়োজন পড়তো সবকিছু সঙ্গে সঙ্গে পেয়ে যেত, যা চাইতো তার চাইতেও বেশি পেতো, আর আমি চাইলে কোনো কিছুই পেতাম না। আমার নিজের মা আমার প্রতি কেন এত রাগ? আম্মুকে জিজ্ঞাসা করতাম কেন আমার প্রতি তোমার এত রাগ, তুমি বোনকে যেভাবে দেখো আমাকে কেন দেখো না? আম্মু বলে তোর জন্য আমার কপাল পড়ছে, আজকে আমি অনেক ভালো একটা জায়গায় থাকতাম, তোর জন্য আমি সেই জায়গাটা পাই নাই। আমার মা যখন অন্য কারোর সাথে পালিয়ে গেছিল আর পালিয়ে যাওয়ার কিছুদিন পর যখন ফিরে আসলো তখন কেউই কিন্তু তাকে ঘরে উঠাতে চায়নি। শুধুমাত্র আমার অসুস্থতার কথা ভেবে সবাই সেই সময় আমার মাকে ঘরে উঠতে দিছিল। আজ সেই মাই কিনা বলে আমার জন্য তার কপাল পড়ছে, শুধুমাত্র আমার আর আমার আব্বুর জন্য এই বাড়িতে আমার মা থাকতে পারতেছে। আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে টিউশন পড়তে যাইতাম, প্রতিদিন হেঁটে যেতাম, কখনো আমার মা আমাকে একটা টাকাও গাড়ি ভাড়া দিত না। আমার বাবা ঠিকই দিয়ে যেত আমি জানতাম, কিন্তু আমার মা আমাকে সেই টাকাটা দিত না। শুধু স্কুলে গেলে নৌকা পার হতে যে টাকাটা লাগতো সেটাই আমাকে দিত, আবার সেটার হিসাবও নিত। কখনো আলাদা করে খাওয়ার জন্য কোনো টাকা আমায় দিত না। আবার বলতো আম্মু যেন জানতে না পারে। বুঝতে পারতাম আমার আব্বুও রীতিমতো আমার আম্মুকে ভীষণ ভয় পায়। আমি কিছু বলতাম না। আমি বেশি বন্ধু বান্ধব রাখতাম না, কারণ বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া এইসব করতে হতো। বান্ধবীরা ইনভাইট করতো তাদের বার্থডেতে বা অন্য কোনো অনুষ্ঠানে, আমি যেতাম না। তার একটাই কারণ, আমি যদি যাই তাহলে আমারও তাদেরকে নিয়ে আসতে হবে আমার বাসায়, কিন্তু সেটা তো আমার আম্মু কখনোই মানতে চাইবে না। তাই আমি কখনো তারা ইনভাইট করলে যেতাম না, কোনো না কোনো অজুহাত দেখিয়ে দিতাম। এক কথায় বলতে গেলে আমার প্রতিটা পদক্ষেপ ছিল আমার মায়ের কাছে পাপের সমান। আমাকে 2 বেলা খেতে দিতে হবে, বছরে 2 বার পোশাক কিনে দিতে হবে, এইটুকুই তার দায়িত্ব ছিল। আমি কখনো ভালো থাকি, কখন পড়াশোনা করি, কোন যোগ্যতা অর্জন করি সেটা কখনোই আমার মা চাইতো না। এতটুকু অন্তত বুঝতে পারতাম। আরো অনেক কিছুই করতো যা বলতে গেলে পুরো দিন কিন্তু শেষ হয়ে যাবে। আমার বোন হওয়ার পর থেকে আমাকে দিয়ে আমার মা অনেক কাজ করাতো। আমার বোন হওয়ার পর আমার মা নানু বাড়িতে 4 মাস থেকে আসছিল, আর সেখান থেকে আসার পরে আমাকে অনেক কাজ করাতো। ঠিক মতো পড়াশোনাও করতে দিত না। বোনের কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালাবাটি পরিষ্কার করা, মায়ের রান্নার মাঝে হেল্প করা, এরকম অনেক ধরনের কাজই আমাকে করতে দিত। দিনের বেলা একদমই পড়াশোনা করতে পারতাম না, তাই আমি রাত 10টার পরে পড়তাম। জোরেও একটু পড়তে পারতাম না। জোরে পড়লে মা বলতো কি বোন ঘুমাইতেছে, এত জোরে পড়া যাবে না। এত পড়ার আর কি আছে, পড়াশোনা করে আর কি করবি, ডাক্তার বা ইঞ্জিনিয়ার সেটাও তো হতে পারবি না কোনোদিন। শুধুমাত্র যে বাসার কাজ করতাম তাই না, বিভিন্ন মানুষের সেলাইয়ের কাজ আমার আম্মু বাসাতে নিয়ে আসতো, আর সেইগুলা হচ্ছে আমাকে দিয়েই করাতো। আর সেইটা করার পরে যে টাকাটা পেতাম সেটা পুরো টাকাই আমার আম্মু নিয়ে নিত। কখনো আমাকে মজা খাওয়ার জন্য কোনো টাকা দিত না, বা ঈদ সালামি হিসেবে কেউ যদি আমাকে কোনো টাকা দিত সেটাও আমার আম্মু নিয়ে নিত আমার কাছ থেকে কোনো কৌশলে। যাই হোক, দিনকে দিন এরকম খারাপ আচরণ আমার মায়ের ভীষণ খারাপ লাগতো। আমার মা আমার সাথে এরকম কেন করতো আমি বুঝতেই পারতাম না। আমি কি তাদের কেউ হই না? আমি গোপনে বহু কাঁদতাম, কিন্তু কাউকে বোঝাতে পারতাম না। বান্ধবীদের সাথেও কখনো শেয়ার করতাম না। অনেক ছোট করে কথা বলতো, আব্বুকেও ছোট করে কথা বলতো। শুধু যে আমাকে বলে তা না, আব্বুকে অনেক খারাপ কথা বলে, উল্টো আব্বুর প্রতি অনেক রাগান্বিত হয়ে কথা বলে। আমার আব্বু ধৈর্যবান একজন মানুষ, যার জন্য কখনো মাকে একটা ধমক দিয়েও কথা বলে না। একটা সময় আমি আব্বুকে বলি, আম্মু যে তোমার সাথে এভাবে কথা বলে তুমি কিছু বলো না কেন? আব্বু তখন বলে, কিছু বললেই তো তোমার মা চলে যাবে, সেটা তো তোমাদের জন্য অনেক খারাপ হবে, তাই না?